নাহিদ আক্তারের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ঠাঁই হবে না ভারত পাকিস্তান পন্থী রাজনীতির। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। শরীয়তপুরের ডাকাতের ছোড়া এলোপাথারি গুলিতে 4 জন গুলিবিদ্ধ, 7 জনকে আটক করে এলাকাবাসীর গণপিটুনি, 2 ডাকাত নিহত। অপরাধের অভয়স্টম যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, প্রতিনিয়তই ঘটছে ছিনতাই ডাকাতি, টহল তল্লাশিতেও থামছে না অরাজকতা। পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে এই ডিলটা শুরু হয়েছে। টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না। 53 বছরেও ব্রাহ্মণবাড়িয়ার ছেত্রা নদীতে নির্মিত হয়নি সেতু, বাসের সাঁকো চলাচলের একমাত্র ভরসা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বরিশালে অবৈধ ইট ভাটার ছড়াছড়ি, 324টির মধ্যে 207টি অবৈধ, পরিবেশের মারাত্মক ক্ষতি, প্রশাসনের গাফিলতিকে দায়ী। স্বাস্থ্যেরও ক্ষতি করে, ওদিকে গাছপালার ফসলও খাইতে পারি না, ফলমূল। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলি ধুল এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। পর্দা নামলো অমর একুশে বইমেলার, শেষ দিনে লেখক পাঠকদের উপচে পড়া ভিড়। মাস জুড়ে নতুন 3 বই আসেন 3299টি। এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, খনিজ চুক্তি না করেই বেরিয়ে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি, এই স্লোগানে আত্মপ্রকাশ করল ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। বেলা 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এরপরে আসে সেই মাহেন্দ্র খন। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ববান এক দফার ঘোষক ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ববান উত্তরাঞ্চলের জন্য সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের জন্য হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল আদিব। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ববান তাসনিম জারা ও নাহিদ সরোয়ানিবা। আর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। এরপরই ডাক আসে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের। বলেন, বাংলাদেশে আর পাকিস্তান ভারতপন্থী রাজনীতি চলবে না। ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ।
চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। এই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া হবে না। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপির নেতারা। এ সময় নতুন দলকে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে গণতান্ত্রিক বিকাশের চর্চা অব্যাহত থাকবে। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ, চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। জুলাইয়ের যে দুনিয়া কাঁপানো যে গণতান্ত্রিক যে বিপ্লব, যে গণতন্ত্রের জন্য 16 বছর 17 বছর লড়াই করেছি, কত গুম খুন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে, কত রক্ত ঝরা আমাদের সেই রাজপথ, সেটা অতিক্রম করে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই ধরনের তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। এই রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক মুহূর্ত চলছে, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই কর্তব্য তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে। আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউ জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আবারও ভোটের অধিকার ফিরে পাবেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। যে দলই এসেছে তারা একটা বিদেশিদের কথাগুলো তারা রিপিট করেছে। আসলে আমরা নতুন দলের কাছে আমাদের চাওয়া পাওয়া সেটা হচ্ছে নতুন দল, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের কথা শুনবে, তরুণদের কথা শুনবে, বাংলাদেশের মানুষের আপামর জনতার কথা শুনবে। 50 বছরে দেখতেছি কোনো আইন শৃঙ্খলা, কোনো ন্যায়পরায়ণ কোনো কথা কোনো দল বলে না। এই দলের প্রতি আমাদের অনেক প্রত্যাশা বা আশা আছে, কারণ হচ্ছে নতুন দল এবং এই দলটি আসলে মূলত আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে
যে কারণে আসলে তারা আমাদের এই যে আমাদের পরিশ্রম বা আমাদের যে মনের আকাঙ্ক্ষা আশাটা তারা বুঝতে পারবো, যে কারণে আমরা আসলে এই নতুন দলকে স্বাগত জানাই এবং আমরা একে সমর্থন করি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। গণতন্ত্রের চেয়ে পরিবারতন্ত্রটা প্রাধান্য ছিল বেশি, তো সঠিক গণতন্ত্র আসলে তেমন কোনো দলই ধারণ করতে পারে নাই। স্বাধীনভাবে কথা বলতে পারে, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাদের অধিকারগুলো নিশ্চিত হয়, এ বিষয়ে প্রত্যাশা থাকবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাতে জাতি, জনগণের, শ্রমিক শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব থাকে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গতরাতে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের গতিপথ রোধ করে বালখেড দিয়ে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাথারি গুলি ছুড়লে আহত হয় 4 জন স্থানীয়। পরে ডাকাতরা স্পিড বোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ 4 জনের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমের কাট্টার মোড় হাটিকুমরুল মহাসড়ক এখন যেন ছিনতাই, ডাকাতি, চোরা কারবারিদের অভয়শ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর মহাসড়কটি দখলে থাকে তাদের। 25 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশের ন্যায় এই মহাসড়কেও চলছে যৌথ বাহিনীর বিশেষ টহল ও তল্লাশি অভিযান। তারপরেও কোনোভাবেই থামছে না মহাসড়কে এই অরাজকতা। সহকর্মী শুভ কুমার ঘোষের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দীর্ঘ 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন জুবায়ের হোসেন। গেল মঙ্গলবার রাতে যমুনা সেতু পশ্চিমের ঝাউল এলাকায় ডাকাতদের হামলার শিকার হয় তার গাড়িটি। ঢিল মেরে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থামানোর চেষ্টা করার সময় চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফেরেন তারা। এটা গাড়ির উপর দিয়ে গেছে, যদি প্যাসেঞ্জার অথবা আমার যানের উপর দিয়ে যেত তাহলে যানবাহনের নিরাপত্তা কোথায় আছে? পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে এই ডিলটা ছোড়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলাকালেই মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে নামিয়ে নেওয়া হয় ট্রাকের মালামাল। প্রত্যেকদিন রাত্রি মনে হয় অ্যাভেলেবল গাড়ি আসে, মাল বিক্রি করে এই গাড়ির থেকে নামাইতেছে, ঘরে ঢুকাইতেছে, ওখান থেকে আবার আরেক জায়গায় বিক্রি করতেছে। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি? ওখানে আমার পয়েন্টের সামনে ওই পাশে 2টা পয়েন্ট আছে, আমার পয়েন্ট থেকে তাকায় দেখেন ব্রিজের ওই পার 2টা আছে। যাত্রীদের নিরাপদ রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পুরো মহাসড়ক জুড়ে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা যাত্রীদের। যেহেতু সেনাবাহিনীরা এই উদ্যোগটা নিছে, সবার যাত্রীদের সুবিধা এটা, সেহেতু আমরা নিরাপদ বোধ করব। এই টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রমজানে ও ঈদে মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এই মহাসড়ক সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই প্রত্যাশা যাত্রী ও সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার মধ্যরাত থেকে 2 মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নিষেধাজ্ঞার এই সময়টা কিভাবে কাটাবেন জেলেরা এবং সরকারি সহায়তা পেয়েছেন কিনা তারা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। তোহা, আপনি যেমনটি বলছেন যে মার্চ এপ্রিল 2 মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এই মেঘনা নদী হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে শুরু করে কমলনগর হয়ে প্রায় 60 কিলোমিটার এলাকায় মাছ ধরা এই সময় বন্ধ থাকবে। আর আমি যদি আপনাকে একটু বলে রাখি যে লক্ষ্মীপুরের জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে প্রায় 40,000 জেলে রয়েছে। এই জেলের মধ্যে প্রায় 28,000 জেলেদের মধ্যে বিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে 80 কেজি করে চাল বিতরণ করা হবে এবং টোটালি 2 মাসে তাদেরকে 160 কেজি করে চাল দেওয়া হবে 80 জন জেলের মধ্যে। তো এর মধ্যে যে আসলে গত 20 থেকে 25 বছর যে একটা অভিযোগ রয়েছে যে বিভিন্ন জেলের কার্ড পেয়েছেন কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা। তো এইসব নিয়ে গণমাধ্যমে রিপোর্ট করার পর জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা এইসব বিষয়গুলো আসলে তদন্ত করছেন এবং তারা তদন্ত করে এই বছর যে জেলেদের চাল বিতরণ করা হবে, এই চাল বিতরণে এবার যারা রয়েছে জেলে তারাই প্রকৃত জেলেরাই তারা চাল পাবে। যারা কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা রয়েছে তারা চাল পাবে না। এবং আরেকটু আমি আপনাকে বলে রাখি যে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 4টি উপজেলাতে মৎস্য বিভাগ থেকে তারা প্রচারণা চালিয়েছেন এবং লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসনের উদ্যোগে মিটিং করা হয়েছে, ওই মিটিংয়ে প্রত্যেকটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে এই মেঘনা নদীতে এই 2 মাস যেন জেলেরা মাছ ধরতে না পারে তার জন্য অভিযান পরিচালনা করা হবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ না ধরা প্রসঙ্গে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে ইলিশের উৎপাদনের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রমজানকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাজারে বেড়েছে লেবুর দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, বাজারে প্রতি হালি লেবুর দাম কত এবং ক্রেতা বিক্রেতাদের এ বিষয়ে প্রতিক্রিয়া কেমন জানাবেন আমাদেরকে। ছিলেন যে আমি এখন রয়েছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিলসা বাজার নামক একটি গ্রামের যে পাইকারি লেবুর হাট, সেই লেবুর হাটে। এই লেবুর হাটটি সকাল থেকে শুরু হয়, 8টা সাড়ে 8টার মধ্যে বাজারটি শেষ হয়ে যায় এবং এই অঞ্চলের যে লেবুর যে বাগানগুলো রয়েছে সেই বাগান থেকে চাষি যারা রয়েছেন তারা লেবু এনে এই বাজারটিতে বিক্রি করেন এবং এই বাজারটিতে দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এই লেবুগুলো কিনে নিয়ে যায়। তবে অন্যান্য দিনের চেয়ে যেহেতু সামনে রমজান, সেই রমজানকে কেন্দ্র করে এবং উৎপাদন কম হওয়াতে এই লেবুর দাম বেড়েছে, যে কারণে হচ্ছে প্রতি কেজিতে প্রায় 20 থেকে 25 টাকা দরে কেজি লেবু বেশি হচ্ছে। তবে এই বাজারটিতে এই হিসাবে লেবু বিক্রি হচ্ছে, যে কারণে এই প্রতি ছোট লেবু যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 6 থেকে 700 টাকা শতে এবং বড় যে লেবুর সাইজ রয়েছে সেই লেবু বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা শতে। তবে আবার সব মিলে লেবু যে বাজার দর সেটি আগের থেকে বেড়েছে এবং যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে লেবুর চাষাবাদ ভালো না হয় এবং লেবুর উৎপাদন কম থাকাতে এবং চাহিদা বেশি থাকাতে লেবুর বাজার বেড়েছে। আবার অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এখন যে লেবুর বাজার, সেই বাজারটি আগের থেকে কিছুটা বেড়েছে। তবে এই বাড়ার কারণ অনেকে মনে করছেন যেহেতু লেবু এখন চাহিদা বাড়বে, আগামীকাল থেকেই রমজান শুরু, তবে যে কারণে এই লেবুর চাহিদা বাড়বে। আমরা এখানকার
এখানকার যারা লেবু বিক্রি করেছেন এমন একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি তো বিক্রি করেছেন, কত দামে বিক্রি করেছেন? কি আগে কেমন বিক্রি করছেন? আগে বাজারটা একটু কম ছিল, এখন চাহিদার কারণে এখন লেবুর বাজার একটু বৃদ্ধি পেয়েছে। আমি আমার বাগান থেকে লেবু আনছিলাম, তো আমাদের এখানে সহ হিসেবে বিক্রি করা হয়। 100 লেবু আমি বিক্রি করেছি 1000 টাকা, আর তার সাথে একটু ছোট সাইজ সেই 100 বিক্রি করেছি আমি 800 টাকা। একজন কৃষক বলছিলেন যে তিনি আগে যে দামে বিক্রি করেছেন সেই দাম থেকে আরো এবার আজকে তিনি আরো বেশি বিক্রি করেছেন, যে কারণে তিনি যেমন লাভবান হয়েছেন। যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে লেবুর দাম একটু বেশি থাকার কারণে তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে। এই ছিল টাঙ্গাইলের লেবুর বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রমজানকে কেন্দ্র করে টাঙ্গাইলে বেড়েছে লেবুর দাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। বাজারে তেল সহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে তা আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন স্থাপনা ও সিএটিপি পরিদর্শন শেষে কথা জানান তিনি। জানান, বাজারে তেলকেন্দ্রিক সমস্যা সহ রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলো সংকট আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে। বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে বলেও জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্প নগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি।